শুরু করছি স্নিগ্ধ বিষ গল্পের পর্ব সংখ্যা 11। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। তৌসির নাজহার এমন ক্রোধ দেখে ঠিক হিসেব মেলাতে পারছে না হয়েছেটা কি। নাজহার চোখ জ্বলছে রাগের আগুনে, মুখাবয়ব লাল হয়ে গেছে আক্রোশের উত্তাপে। তৌসির কিছুই বলে না, এত রাগ ঝাড়ছে নাজহা, এতে তার কিছুই যায় আসে না। নাজহা ওর কলার এত জোরে টেনে ধরেছে, তারপরও তৌসির কোনো বাক্য ব্যয় করছে না। ও শুধু এক দৃষ্টিতে লাবণ্যময়ী নাজহার দিকে তাকিয়ে আছে আবিষ্ট হয়ে। ঘায়েল ঘায়েল লাগছে নিজেকে। নেশাক্ত নয়নে তৌসির নাজহার আখির পানে তাকিয়ে থাকে। তৌসিরের এই চাহনি দেখে নাজহাও ক্ষিপ্ত চোখে তৌসিরের চোখে চোখ রাখে। একজন অপরজনের আঁখিতেই আবদ্ধ রয় সামান্য সময় ধরে। তৌসিরের শরীরে লোম খাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তীর তীর করে কাঁপতে শুরু করেছে হাত পা। তৌসিরের অন্তর যখন গলে পড়ছে নাজহার আঁখির সৌন্দর্য, তখনই এমন মুহূর্তে হঠাৎই নিচে যে স্পিকার বাজাচ্ছে, বাড়ির ছেলেরা সেখান থেকে গান বেজে উঠছে। নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে। তৌসির গানটা কান দিয়ে ঠিকই শুনছে, কিন্তু ওর চোখ নাজহার মধ্যেই আবদ্ধ। তৌসির এবার নাজহার দিকে হাত বাড়ায়, ওর কাঁধে হাত রাখে, কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তার আগে নাজহা ঝাঁকিয়ে উঠে আবারও চিৎকার করে ওঠে, ছুবেন না আমায়। কি কি হয়েছে কি? নাজহা চিৎকার করে ওঠে, এভাবে তাকাচ্ছেন কেন? চোখ দিয়ে গিলে হয়নি? অন্য কিছু করতে চান নাকি? নির্লজ্জ পুরুষ কোথাকার! এই দেখুন আমায় সং সাজিয়েছেন, আরও সাজবো সং। করতে চান আরো ঢং? তৌসির তো বুঝে উঠতে পারে না কি হলো হঠাৎ এই মেয়ের, এমন কেন করছে। তৌসিরের কলার টেনে নাজহা তৌসিরকে নিজের মুখোমুখি করে তৌসিরের চোখে রোষাগ্নি চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, আমি আপনাকে ছুঁতে দিইনি, আপনাকে অধিকার দিইনি? আপনি আমায় জড়িয়ে ধরে আমার চুলে মুখ ডুবিয়ে ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমাননি? তৌসির নাজহার কথায় হতবাক, কি বলে এই মেয়ে। নাজহার রাগ দেখে তৌসির আর কিছু বলে না, চুপচাপ মাথা নাড়িয়ে বলে, ঘুমিয়েছি তো, অধিকারও দিয়েছ। নাজহা কথাটা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে বলে, তাহলে কেন আপনি আপনার বিবিজানকে আমাদের মধ্যে কিছু হয়নি এ কথা বলেন? বলুন, এমন লজ্জাহীন কাণ্ড কি করে করলেন? এত গরু কেন আপনি? তৌসির প্রথমে নাজহার কথা শুনে ভ্রু কুঁচকায়, তবে পর মুহূর্তেই হিসেব মিলিয়ে নেয় ওর মস্তিষ্ক। নাজিম চাচাকে গতদিন কথায় কথায় বলেছিল, আর নাজিম চাচা হয়তো বিবিজানকে বলেছেন, আর তাই এত সাজ এত আয়োজন। তৌসির ওকে শান্ত করার জন্য বলে ওঠে, আমি নাজিম চাচাকে বলেছিলাম কথায় কথায়, কিন্তু ওই মাদার চোদ ব্যান চোদে মারে কইয়া দিচ্ছে। নাজহা গালি শুনে আরো বেশি রেগে যায়, আক্রোশে ক্রোধে ওর শিরা উপশিরা স্পন্দিত হতে লাগে। নাজহা দাঁতে দাঁত চেপে বলে, এত নির্লজ্জ আপনি! এসব চাচাকে বলেন কিভাবে? বিশ্বাস কর কৈতরী, আমি এসব ইচ্ছা কইরা কইনি, কথায় কথায় বইলা ফেলছি। তৌসিরের কথা শুনে চিত্ত ফেটে পড়ে রাগে নাজহার। নাজহা নিজের পায়ের গোড়ালি উঁচু করে উঁকে দিয়ে তৌসিরের সমান হয়ে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখে। নাজহার চাহনিতে ডুকরে ওঠে তৌসির, নাজহার নয়ন জোড়া আগুনে জ্বলছে। নাজহা কটমট করে বলে, আপনার এই কথার জন্য আপনার বিবিজান আমায় বলে। এ বলেই নাজহা চোখের পানি ছেড়ে দেয়। তবে এই কান্না দুঃখের নয়, তা জেদের রুদ্ররূপ। নাজহা জেদে কাঁদছে, কিছু না বলে শুধু ঠোঁট কামড়ে জেদে কাঁদে। তৌসির এ বিষয়ে বড্ড বিরক্ত হয়, এভাবে কান্নাটা ভালো টিকে না। বাইরে থেকে কেউ শুনলে খারাপ ঘটনা ধরে নেবে, আর সারা জীবন দাগ থেকে যাবে। তৌসির এবার থমকে ওঠে, এই ব্যাঞ্চোদের নাতিন, শাওয়ার কান্দন বন্ধ করে রাখো, কি হয়েছে? নাজহা ওর ধমকে এবার গলার শক্ত আওয়াজে বলে, আপনার বিবিজান বলেছেন আমার বাড়িতে অনেক জোয়ান ভাই আছে, তাদের কারো কাছ থেকে হয়তো আমি নিজের কুমারিত্ব হারিয়েছি, এর জন্য আমি আপনার কাছে যাই না, ধরা খেয়ে যাব বলে। এ বলে নাজহা আরো শক্ত করে নিজের দুই হাতের মুঠোয় তৌসিরের কলার চেপে ধরে।
অপমানের প্রতিটি তীক্ষ্ণ শব্দ নাঝার কানে তীরের মতো এখনো বিঁধছে। এগুলো মনে হতেই ওর চোয়াল দুটো কঠিন পাথরের মতো শক্ত হয়ে যায়। জিদের রুদ্র রসে ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ক্রোধে দাঁতে দাঁত চেপে ও এমনভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর শরীরের ভেতরের প্রতিটি পেশি চিৎকার করছে জেদে। রং ছিঁড়ে যাচ্ছে রাগে। তৌসির এটা শুনে তটস্থ হয়ে নাঝার মুখপানে তাকিয়ে রয়। ওর বিবিজান ওর সংসারে এমন আগুন লাগাবেন তৌসির কখনো কল্পনাও করেনি। বিবিজান নিজের জায়গা থেকে তো বলে দিয়েছেন, কিন্তু এই নাঝা যে এমন ভয়ঙ্কর রূপ নিল, একে কিভাবে সামলাবে? তৌসির সব সামলাতে পারলেও এই ঘাড়তারাকে সামলাতে পারবে না। তৌসির হাত বাড়িয়ে নাঝার চোখের পানি মুছে দিতে দিতে বলে, দেখো, এভাবে কেঁদো না। আমি বিবিজানকে জিজ্ঞেস করব কেন উনি এমন কইলেন। তৌসিরের এমন ভেজা বিড়ালের রূপ দেখে নাঝা চিৎকার করে জিজ্ঞেস করে, আপনার মনে হয় আমি অপবিত্র? তৌসির জিভায় কামড়ে দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না না, এসব আমি স্বপ্নেও ভাবি না। তাহলে উনি কেন আমাকে এটা বললেন? উনি বৃদ্ধ মানুষ তো, বোঝেননি। নাঝা এটা শুনে ছাঁচ ধরানো গলায় বলে, উনি বোঝেননি? চুল কি ওনার এমনি এমনি পেকে গেছে নাকি? উনি ইচ্ছে করে আমায় এসব বলেন, ইচ্ছে করে বলেন আমায়। তৌসির পড়ে যায় মহা বিপদে। এদিকে ওদিকে এক পলক তাকায় আর মনে মনে বলে, বুড়ি নাগিনের কি প্রয়োজন ছিল আমার নাগিনকে উস্কে দেওয়ার? এখন না আমার নাগিন আমায় গিলে নেয়। তৌসির নাঝার কপালে চোখের পাশে পড়ে থাকা চুলগুলো ওর কানের পাশে গুঁজতে গুঁজতে নরম সুরে বলে, আমি জিজ্ঞাসা করবো তো, কেন উনি কোন সাহসে তোমায় এসব কন? নাঝা ঢোকিলে বিষাক্ত গলায় বলে, উনি নিজে মাগিবাজ হয়ে আমায় মাগি বানিয়ে দেন। ওনার মতো ব্যবসা নাকি আমি যে উনি আমায় এসব বলেন? তৌসির এমন বিষাক্ত কথা শুনে হালকা ধমকে ওঠে, এই ছিনাল, মুখ সামলা, মুখ সামলা বলছি। নাঝা তৌসিরের কলার শক্ত করে টেনে ধরে ওকে ঝাঁকিয়ে তুলে বলে, কি সামলাবো? সামলাবো না মুখ আমি। উনি কেন আমায় বলবেন? এসব কেন বলবেন? আমায় কে বিয়ে করেছে? কে বিয়ে করেছে বলুন আগে। তৌসির উত্তর দেয়, আমি। নাঝার রক্তাভ দৃষ্টিতে অগ্নিশিখার ঝলক ছুঁড়ে দিয়ে বলে, তাহলে উনি কেন আমায় এমন কথা বলবেন? আপনি বিয়ে করেছেন, তাহলে উনি কেন বলবেন? বলুন কেন বলবেন? উনি কি বিয়ে করেছেন নাকি? আমি জিজ্ঞেস করবো তো বললাম, কেন এমন করেছেন? নাঝা জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, কি বলবেন? কিভাবে জিজ্ঞেস করবেন বলুন? তৌসির তো এবার আটকে যায় মহা বিপদে। আমতা আমতা করে বলে, বলবো কেন তুমি আমার বউরে এসব বললা? আর এসব জীবনেও কইবে না। নাঝা দাঁত চেপে বলে, কেন এত শান্তভাবে বলবেন? এমনিতেই তো গালির ফুলঝুরি ছুটান মুখ দিয়ে, তাহলে আমার বেলায় এত নরম হয়ে জিজ্ঞেস করবেন কেন? তাইলে কিভাবে জিগামো? তৌসিরের কথায় নাঝা তৌসিরকে টেনে নিজের আরেকটুখানি কাছে টেনে আনে। তৌসিরের শরীরে লোম খাড়া হয়ে যেতে থাকে এতে। এই মেয়ে ওকে হার্ট অ্যাটাক করাবে নিশ্চিত। নাঝা তৌসিরকে শিখিয়ে দেয়, গিয়ে বলবেন, আমার বউ তোমার মতো না। আমার বউ ব্যবসায়ী না যে অপবিত্র হবে। আমার বউকে দ্বিতীয়বার এসব বললে বড্ড খারাপ হবে, বড্ড। এ বলে তৌসিরকে আবার শোধায়, এভাবে বলবেন? আচ্ছা, এভাবেই বলবো। এই যে এত কিছু হলো, সব দোষ আপনার, সব দোষ আপনার। তৌসির মাথা নাড়িয়ে বলে, জি ম্যাডাম, সব দোষ আমার। নাঝা আবারও তৌসিরের চোখে চোখ রেখে বলে, সব দোষ আপনার, সবটাই। তৌসির এবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নরম গলায় বলে, জি আমি মানি তো, সব দোষ আমার। এই বলে মিনমিনিয়ে বলে, পৃথিবীতে যত দোষ আছে সব দোষের দশা আমার পাছাই আটা। নাঝা এটা শুনে না ভালো মতো করে। ও ক্রোধে ঘেরা দীর্ঘ শ্বাস নিয়ে তৌসিরকে দূরে ঠেলে দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তৌসির ছাড়া পেয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর পাঞ্জাবির কলারে হাত বুলিয়ে দেখতে থাকে কলারটা ছিঁড়ল টিল নাকি। এই পাঞ্জাবিটা সেদিন ছিঁড়ে দাগ লাগিয়েছিল, আবার সেলাই করেও দিয়েছে, কিন্তু দাগ যায়নি। অমন দাগযুক্ত পাঞ্জাবি পরছে তৌসির। একটু দাগের জন্য 1200 টাকার পাঞ্জাবি তো আর ফেলা যায় না। আজ ভাগ্য একটু সাথ দিয়েছে তৌসিরের, নয়তো আজ ছিঁড়েই নিত নাঝা। আর এখন ছিঁড়লে সেলাই করা মুশকিল হয়ে পড়ত। এবার নাঝা তৌসিরকে উদ্দেশ্য করে আদেশ করে বলে, এক হাঁটু গেড়ে বসুন। তৌসির এটা শুনে চমকে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কেন? আমি বসতে বলেছি, তাই বসুন। তৌসির দীর্ঘ শ্বাস ছেড়ে ডান হাঁটু গেড়ে নাঝার সামনে বসে পড়ে। না জানি কি করতে চাই এই ঘাড়তেরা। এখন না বসলে আরো বেশি চিৎকার করবে। তৌসির বসতেই নাঝা নিজের টাকনোর ওপর হতে শাড়ি কিছুটা উপরের দিকে সরিয়ে নেয়। তারপর পা বাড়িয়ে তৌসিরের বাঁ হাঁটুর ওপর নিচে ডান পাটা তুলে রাখে।
নাঝার পায়ের তলার স্পর্শে কেঁপে ওঠে তৌসির খানিকটা। নাঝা নিজের পা ওর হাঁটুর ওপর রাখতেই তৌসিরের চোখে স্পষ্ট হয় এক অনিন্দ্য সৌন্দর্য। নাঝার শুভ গৌর পদপল্লবে এক রণিত নূপুর ছনছন করছে। এই দৃশ্য দেখে তৌসিরের চোখ কিছু মুহূর্তে নাঝার শুভ্র পদপল্লব আর নূপুরের সুরে আটকে থাকে। নাঝা নূপুরের টুংটাং শব্দ তৌসিরের অন্তরকে মোহময় করে তুলছে। তৌসির হাত বাড়িয়ে কাঁপা হাতে নাঝার পায়ের হাতের আঙুল ছুঁয়ে দেয়। তৌসিরের ঠান্ডা স্পর্শে হালকা কেঁপে ওঠে নাঝা, কিন্তু তারপর রুক্ষ গলায় বলে, এই হারাম নূপুরগুলো আমায় আপনার বিবিজান পরিয়েছেন, আর বলছেন আপনি যতক্ষণ না নিজের পায়ের আঙুল দিয়ে এগুলো টেনে টেনে না ছিঁড়েন ততক্ষণ যেন আমি না খুলি। ভাবতে পারছেন কতটা বেহায় আপনার বিবিজান? ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। একজন বৃদ্ধ মানুষ আজ মরবেন কি কাল মরবেন, উনি এমন ভাবনা নিয়ে চলেন তো চলেন, আবার আমায় এসব আদেশ দেন। তৌসির নাঝার কথায় মুখ তুলে নাঝার দিকে তাকায় কিছু বলবে বলে, কিন্তু আজ তার এই অদ্বিতীয় রূপ দেখে তৌসিরের তিক্ত কিছু বলতে ইচ্ছে হলো না। নাঝা তৌসিরের চাহনি দেখে বলে, এভাবে না তাকিয়ে এগুলো খুলুন। আপনার জন্যই তো এমন সংসার চেয়েছেন আমায়, তাহলে আপনিই খুলুন। তৌসির দীর্ঘ শ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, ইচ্ছে হচ্ছিল বলতে থাক না, নূপুরগুলো পরা খুব সুন্দর লাগছে। কিন্তু নিজের ইচ্ছেকে এই মুহূর্তে প্রাধান্য না দিয়ে আলতো হাতে নাঝার পায়ের নূপুরটা খুলে নেয়। ডান পায়ের খুলে হাত বাড়িয়ে বাঁ পায়ের খুলে নিয়ে নূপুরগুলো হাতের মুঠোয় বন্দি করে উঠে দাঁড়ায়। নূপুরগুলো বেশ দামি হবে, এখন যদি এগুলো নাঝার হাতে দেয় তাহলে নাঝা নিশ্চিত এত দামি নূপুরগুলো ছিঁড়ে নেবে। তাই তৌসির বুদ্ধি খাটিয়ে নূপুরগুলো ব্যালকনিতে ছুঁড়ে মারে আর বলে, এই শাহগুলো ফেললা দেওয়াই ভালা। তৌসির এগুলো ফেললো সকালে উঠে যাতে নাঝার অগোচরে এগুলো নিয়ে যেতে পারে। এত টাকার নূপুর ফেলবে না কেউ। নাঝা এটা দেখে শান্ত চোখে বলে, এগুলো কেন ফেললেন? যান গিয়ে দিয়ে আসুন। থাক না, ওইগুলা দিয়া কি করবা? বলছি না দিয়ে আসতে, দিয়ে আসুন। তৌসির গরম চোখে নাঝার দিকে তাকায়। বেশি বেশি করে ফেলছে এই মেয়ে, এবার মেজাজ খারাপ হচ্ছে ওর, চোখটা রাঙায়। কিন্তু নাঝা এসবেও ভয় না পেয়ে উল্টে বলে, যান গিয়ে নিয়ে আসুন। চোখ কাকে দেখাচ্ছেন? ভুলে যাবেন না বউ হই আমি আপনার, আপনাকে আঁচলে বেঁধে নাচানোর ক্ষমতা রাখি আমি। এটা শুনে তৌসিরের প্রথমে রাগ হলেও পরে যখন ভাবে নাঝা তো ওকে স্বামী মানল, যেভাবেই হোক মানল, তো ব্যাস এতটুকুই যথেষ্ট। তাই তৌসির আর অযথা কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে নূপুরগুলো হাতে তুলে নেয়। নূপুরগুলোর দিকে তাকিয়ে বলে, আর যেগুলোর জীবন শেষ রে। নূপুরগুলো নিয়ে এসে নাঝার হাতে তুলে দেয়। নূপুর হাতে পেয়ে কিছু সময় নূপুরের দিকে তাকিয়ে থাকে নাঝা, অতঃপর কি একটা ভেবে নূপুরগুলো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে। নূপুরের পুঁতিগুলো ছনছন করে ঘরের ফ্লোরে এদিক ওদিক গড়িয়ে পড়ে। এই শব্দে তৌসির চোখ বুঝে নেয়, নিজেকে সামলাতে, নিজের বদমেজাজকে নিজের আয়ত্তে রাখতে। নাঝা নূপুরগুলো ছিঁড়ে নূপুরের এলোমেলো পুঁতিগুলোর দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দেয়। একটু শান্ত হলো অন্তর। এবার ও নিজের দুই হাত তৌসিরের দিকে বাড়িয়ে বলে, নিন, এবার আমার কানে গলায় যা যা আপনার মনোরঞ্জনের জন্য পড়ানো হয়েছে সবগুলো আপনি খুলে দিন। আমি কষ্ট করে পড়েছি, আমি আর কষ্ট করতে পারবো না। তৌসির এটা শুনে স্থবির হয়ে নাঝার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কি চায়? মেরে ফেলবে নাকি তৌসিরকে? তৌসির দু কদম এগিয়ে যায়। নাঝার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দে তৌসির নিজের শ্বাসও আরো ভারী হয়ে ওঠে। ও নাঝার হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে। তারপর আলতো করে পরম যত্নে ওর হাত থেকে চুড়িগুলো খুলে নেয়। চুড়িগুলো সরিয়ে দেওয়ার সময় তৌসিরের আঙুল নাঝার মসৃণ চামড়ায় ছুঁয়ে যায়। এই অপ্রত্যাশিত স্পর্শে নাঝার শরীর মৃদু কেঁপে ওঠে। তৌসিরের আঙুলগুলো আবেগে থরথর করে কাঁপছে। নাঝার এত কাছে এসে নিজেকে সামলানো সত্যিই কঠিন, মহা কঠিন এক কর্ম। চুড়ি খুলে নিয়ে তৌসির হাত বাড়ায় নাঝার কানের দিকে। ধীর স্থির ভাবে কানের দুলগুলো খুলে নেয়। এতে তৌসিরের উষ্ণ নিঃশ্বাস নাঝার গাল ছুঁয়ে যায়। নাঝার তো শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কিন্তু সে বাধা দেয় না। শ্বাস বন্ধ হলে হোক, বন্ধ হয়ে মরে যাক, কিন্তু জেদ তো পূরণ হবে। মন তো চাচ্ছে তৌসিরকে আর ওর পরিবারকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু তা কোনো কালই সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজ এই মুহূর্তে নাঝা এমন কিছুই করত। তৌসিরের এখন চোখ যায় নাঝার গলায়। হাত বাড়িয়ে নাঝার গলার চোকারটা খুলে নেয়। এরপর নাঝার মুখের আরো কাছে ঝুঁকে পড়ে
উদ্দেশ্য নাকফুলটা খুলে নেওয়া। ঝুঁকে যাওয়ায় তাদের মাঝে দূরত্ব প্রায় নেই। তৌসিরের দৃষ্টি স্থির নাছার নাকের ওপর। পরম মমতায় আলতো করে নাছার নাকফুলটি সরিয়ে নেয়। তারপর দ্রুত নাছার থেকে দূরে সরে গহনাগুলো ওয়ারড্রবে রেখে দিয়ে ওয়ারড্রব থেকে একটা কালো পায়জামা কামিজ এনে ওর হাতে দিয়ে বলে, নাও এবার গোসল কইরাও। এখন আবার কইরো না যে শাড়িও খুইলা দিতাম। নাছা কিছু বলে না, শুনেও না শোনার ভান করে তৌসিরের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাছা ওয়াশরুমে প্রবেশ করতেই তৌসির খাট পাশারির ওপর থেকে একটা পানির জগ হাতে নিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে যায়। ব্যালকনির কিনারায় দাঁড়িয়ে মাথা বাইরে রেখে মাথায় পানি ঢালে, সাথে নাক মুখ ধুতে ধুতে বলে, মানুষ কেমনে 2 বিয়া 4 বিয়া করে, আমি এক নাগিনীর ছোবলেই তো শেষ। মাথায় পানি দেয় কারণ ধোঁয়া উঠছে মাথা থেকে। নাছা এই একটু সময় যা নাচ নাচিয়েছে সারা জীবনেও এমন নাচ নাচেনি সে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। তৌসির জগ থেকে ঢক ঢক করে পানি কিনে নিয়ে বলে, দয়াল তোমার কাছে চাইলাম বউ, আর তুমি কপালে জুটাইয়া দিলে এক আজরাইল। তৌসির তাড়াতাড়ি রুমে আসে। জগটা জায়গা মতো রেখে পড়ে থাকা নুপুরের পুঁতিগুলো কুড়িয়ে নিয়ে হাত পাশের ড্রয়ারে রেখে এগুলা পরে জোড়া লাগাবে সময় নিয়ে। এরপর পরনের পাঞ্জাবিটা বদলে একটা কালো সান্ডো গেঞ্জি পরে নেয়। উদ্দেশ্য বাইরে যাওয়া, আর গিয়ে নাজেম চাচাকে উড়াধুরা উষ্ঠা দেওয়া। এই এত সব যা যা হলো তা সব নাজেম চাচারই অবদান। ওনার এই মহান অবদানের জন্য তো ওনাকে সংবর্ধনা দেওয়াই উচিত। তাই তৌসির নিজ হাতে ওনাকে বিশেষ একখানা নয় কয়েকখানা সংবর্ধনা দিতে যাচ্ছে। তৌসির বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ওয়াশরুম থেকে নাছা বের হয়ে পেছন থেকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? তৌসির পেছন ফিরে ওর দিকে তাকায় এক পলক। চোখ মুখ লাল করে নিয়েছে কান্না করতে করতে, তাই লাল টুকটুকে হয়ে আছে তার মুখাবয়ব। কালোতে তো অসম্ভব মানাবে নাছাকে, সে আর নতুন কি। তৌসির স্বল্প সময় ওকে দেখে নিয়ে বলে, বাইরে কাজ আছে একটু। নাঝা নিজের ভেজা কেশ তরঙ্গ তোয়ালে মুড়তে মুড়তে তৌসিরকে বলে, চুপচাপ ঘুমান। এখন বাইরে গেলে আপনার নষ্ট মানসিকতার বিবিজান আবারও আমায় খোঁটা দেবেন। তৌসির বিষয়টা ভেবে দেখে সত্যিই তো বলছে নাঝা, তাই আর কিছু না বলে চুপচাপ এসে মাটিতে পাটি বিছিয়ে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। নাঝা তৌসিরকে এত শান্ত দেখে তৌসিরের দিকে আর চোখে কিছু সময় দেখে নেয়। তারপর রুমের লাইট অফ করে নিজেও তৌসিরের পাশে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। ওর বিড়ালগুলোকে বিবিজান নিচে রেখে দিয়েছেন আজ, তাই আজ বিড়ালগুলো ওর পাশে নেই। নাঝা বালিশে মাথা রাখতেই অভ্যেস মতো তৌসির ওকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের ভেতর টেনে নেয়। নাঝা জোরে শ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আমার চুল ভেজা, ভিজে যাবেন। এটা শুনেও তৌসির মুচকি হেসে নাঝার ঘাড়ে নিজের মুখ গুঁজে দেয়। নাঝার ভিজে চুলের ঘ্রাণে নিজেকে হারিয়ে নেয়, চোখে আপনা আপনি লেগে আসে। তৌসিরের খোঁচা খোঁচা দাঁড়িয়ে তীক্ষ্ণ আঘাতে নাঝার নরম ত্বক ছিন্নভিন্ন হয়ে যায়। চোখের কিনারা বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। নিজের প্রিয় পুরুষের স্পর্শের বদলে অপ্রিয় কারো ছোঁয়া আর বিষাক্ত কাঁটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। নাঝা পাটির এক কোণ খাবলে ধরে। এবার তৌসিরের দিকে ঘুরে শোয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এভাবে ঘুমালে তৌসির ওর কাছ থেকে সরবে না, আর তৌসিরের খোঁচা খোঁচা দাঁড়িগুলো ওকে বড্ড জ্বালাবে। যেই ভাবা সেই কার্য। নাঝা ধীরে ধীরে তৌসিরের দিকে ঘুরে যায়, ওর মুখ গিয়ে ঠেকে তৌসিরের গলায়। তৌসির এতে ভারী বিরক্ত হয়ে বলে, এত নইর না তো। নাঝা সহজ ভাষায় উত্তর দেয়, আমায় ছেড়ে ঘুমান, আমি নড়ব। এত কথা কেন কও? এক লাইন বেশি বলার অভ্যাস হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে, আপনার জন্য আমি ঘুমাতে পারি না। সারা রাত আমার বুকের ভেতর ইঁদুরের মতো ঘাপটি মেরে ঘুমাইয়া কও ঘুমাইতে পারো না? আপনার বুকে ঘুমালে শান্তির ঘুম হয় না। বাপ চাচার মতো মিথ্যা কথা বলাই দেখতাছি 100-তে একদম 700 তুমি। নাঝা রাগী সুরে বলে, কথায় কথায় এবার বাপ চাচাকে কেন টানেন? জাতের দুশ্মন তো তাই টানে। মাঝে মধ্যে মন চায় কথায় কথায় না টানি না, একেবারে মায়েরা ফেলি সব কয়টারে। কাপুরুষের মতো বলতেই পারবেন, আমার বাপ চাচার একটা লোম ছোঁয়ার ক্ষমতা আছে নাকি আপনার? কাপুরুষের মতো কথাটা শুনে বিরাট রাগ জমে মনে। তৌসিরের শক্ত গলায় বলে, যদি বিনামূল্যে বোমা পাওয়া যায় তো তাহলে এতদিনে তোর বাপ চাচা সব গলারে দয়ালের দরবারে পাঠাইয়া দিতাম। এত যখন আক্রোশ, এত যখন শত্রুতা, তাহলে শত্রুর ঘরের মেয়ে বিয়ে করলেন কেন? আপনি না করে দিলেই পারতেন। আমার ইচ্ছার থাইকা আমার পরিবারের ইচ্ছা আমার কাছে আগে, আর এমনিতেও তোমারে বিয়া কইরা তেমন লস আমার হয় নাই,
লাভই হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবেন? তোমার মতো নিমাতারি কম কথা বলে যারা, না যে উত্তর দিব না। নাঝা এটা শুনে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আচ্ছা, আপনার ভয় করে না? কিসের ভয়? এই যে আমি শত্রু পরিবারের, আমি যদি আপনার ঘুমের মধ্যে মেরে ফেলি বা কিছু খাইয়ে টাইয়ে মেরে চলে যাই তখন? তৌসির এটা শুনে হতবাক হয়ে বলে, ও ডাকাইতের ঘরের ডাকাইত লো, এটা চলতাছে নি তোর মনে? নাঝা বিরক্ত হয়ে বলে, আরে আমি তো শুধু বলছিলাম, আমি সত্যি করবো নাকি? নোবেল প্রাপ্ত ডাকাইতের মাইয়া তুই, তোরে দিয়া কোনো বিশ্বাস আছে নাকি? কবে সত্যি কোপ মাইরা দয়ালের দরবারে পৌঁছাইয়া দিবি? আমার আব্বাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। তোর বাপরে তুই চিনস না, হালা আস্ত একটা মুনাফিক। নাঝা নিজের বাবার উপর রেগে আছে, কিন্তু রেগে থাকলেও তার বাবার সম্পর্কে খারাপ বাণী শুনে কেউ কি আর সহ্য করবে? না, করবে তো না। নাঝা তৌসিরকে হুমকি দিয়ে বলে, আমার আব্বাকে উল্টোপাল্টা কিছু বললে খুব খারাপ হবে। তৌসির তাচ্ছিল্যের হাসি দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, খারাপের লগে কি আর খারাপই হবে? আপনি ভারী নোংরা একজন। যদি বলো নিকৃষ্ট, নোংরা আর খারাপ, তবে আমি তাই। কারণ সত্য এটাই, যাই হই আমি, আমি তো আমি। নাঝা এটা শুনে খানিকটা স্তব্ধ হয়ে যায়। কথাটা বোঝার চেষ্টা করে, কিন্তু এখন আর ও এ বিষয়ে কথা বলতে চাচ্ছে না। তাই বিষয়টি এড়াতে এমনিই বলে, আমার ইউজ করা ডাব সাবান শেষ হয়ে গেছে, এনে দিবেন তো? তৌসির ডাব সাবানের কথা শুনে ভ্রু কুঁচকায়। মনে মনে ভাবে, মেলা দাম তো সাবানের, একবার কিনা দিলে প্রতিবার কিনা দেওয়া লাগবে নাকি? বেহুদা টাকা নষ্ট করার মানে হয় না। তৌসির আলতো সুরে বলে, এগুলা ইসরায়েলি পণ্য, এগুলা মাখলে চামড়া টামড়া চইল্লা যাইব। নাঝা বিরক্ত হয়ে বলে, ছি, কি পরিমাণ কিপটে আপনি, লজ্জা লাগে না? তৌসির নাঝার কথায় মুচকি হেসে বলে, এখন ঘুমা, আর ছি মারাইস না। এ বলে নাঝা টেনে বালিশে রাখে, তারপর নিজের গলা নাঝার মুখে মুজে দেয়। তৌসিরের উষ্ণ শ্বাস আর খোঁচা খোঁচা দাঁড়ির আঘাত ক্ষতবিক্ষত করে তোলে নাঝাকে। তৌসির নিজের শরীরের অর্ধভার ওর ওপর ছেড়ে দিয়েছে। ভারী কষ্ট হচ্ছে ওর, দম বন্ধ হয়ে আসছে। নাঝা হাঁপিয়ে ওঠে, আমার কাছ থেকে একটু সরুন না, দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব ভার আপনার শরীরের।